ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 মানে যারা 2025-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এই পারুল প্রকাশনী এই বইটির তোমাদের যেসব প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে তার আজকে মডেল 14 নিয়ে আলোচনা করব। এর 50% আগে আমরা পার্ট 1-এ কমপ্লিট করেছি এবং আর বাকি 50%টা আমরা এই পার্ট 2-তে আজকে কমপ্লিট করব। ওকে, তো যারা সরাসরি এই পার্ট 2-তে চলে এসেছো তাদেরকে বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হতে পারো। ওকে, আর একটা ছোট কথা বলে দিই, যেখানে এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছিলাম এটা তোমাদের টেক্সট পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য হয়ে থাকে। আর তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এবারে এবিটিএ এবং স্কুল থেকে পর্ষদ বই দেওয়া হবে। যারা এবিটিএ বাজারে এখনও বোধহয় বের হয়নি, কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে, যারা কিনে থাকবে তোমরা যদি এই কে পাঠশালা থেকে তোমাদের এই ফ্যামিলি থেকে যদি তোমরা সলিউশনটা পেতে চাও তাহলে এই ক্লাসের নিচে একটি টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে, ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও লাইভ চ্যাটে ক্লিক করে আর একটি গ্রুপে জয়েন্ট হয়ে গিয়ে তোমরা ওই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের ডাউট মেসেজ করতে পারো বা ওই যেসব প্রবলেমের সলিউশন পেতে চাও, যেসব বইগুলো বললাম এবিটিএ বা পর্ষদ, এই পর্ষদ বইটা এখন দেরি করে দেবে স্কুল থেকে, কিন্তু এবিটিএটা তোমরা বাজারে পেয়ে যাবে। যদি সলিউশন পেতে চাও তাহলে একটা সুন্দর পিডিএফের মাধ্যমে কেবলমাত্র ভৌত বিজ্ঞানের পার্টগুলো একটি পিডিএফ করে আমাকে সেন্ড করে দিও ওই গ্রুপে, আমি তোমাদের জন্য অবশ্যই সলিউশনগুলো আনবো। ওকে, তো আর বিশেষ দেরি করব না, আমরা পার্ট 1-এ যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকে শুরু করব পার্ট 2, যেখানে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে যে 220 ভোল্ট 100 ওয়াট এর একটি বাতিকে 440 ভোল্ট লাইনে যুক্ত করলে কি হবে। তো এই প্রশ্নটির অ্যান্সার আগে আমরা দেখে নেব যে 300 নয়, এটা হচ্ছে 440 দেওয়া রয়েছে, 1 মিনিট। 440 ভোল্ট লাইনে 220 ভোল্ট 100 ওয়াট বাতিটির মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা অপেক্ষা বেশি তড়িৎ প্রবাহ হবে, ফলে অত্যন্ত বেশি তাপ উৎপন্ন হবে, বেশি তাপ উৎপন্ন হবে, ফলে খুব অল্প সময়ের মধ্যে বাল্বটি বা বাতিটি করতে পারো, বাতিটি উজ্জ্বলভাবে জ্বলার পর নষ্ট হয়ে যাবে। ওকে, ব্যাপারটা কি যে একটা বাচ্চা ছেলে কম করে তার খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু তাকে বেশি করে খেতে দিলে কি হবে, তার শারীরিক অসুস্থতা হবে, আমরা সহজভাবে বলতে পারি তার পেট ফেটে যাবে। ঠিক সেরকমই জিনিসটা, যে 220 ভোল্ট বাল্বকে 440-এর মধ্যে যোগ করে দিলে সেই বাল্বটি ফেটে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে আরও একটি কি প্রশ্ন বলছে, বাতিটিকে 160 ভোল্ট লাইনে যুক্ত করলে কি হবে। যে বাতিটি
এটা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয়টি যে বাতিটিকে 160 ভোল্ট লাইনে যুক্ত করলে বাতিটি সম্পূর্ণ উজ্জ্বলভাবে জ্বলবে না। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে NaCl এবং C4H10 এর আণবিক গুরুত্ব প্রায় সমান হওয়া সত্ত্বেও NaCl এর স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? তো এই যে এখানে অ্যান্সারটি দেওয়া রয়েছে, তো এর আগে একটু ছোট্ট করে লিখে দিও যে NaCl একটি তড়িৎ যোজী যৌগ। তারপরে এটি লেখা শুরু করো। তো ওরই সঙ্গে এই কোশ্চেনের অ্যান্সারে আরও এখানে একটু লিখতে হবে এই কয়েকটা লাইন। এটা হচ্ছে C4H10। তো এখানে একটু লিখে দিও যে C4H10 সমযোজী যৌগ। ওকে, তো এখানে এই কয়েকটা তিনটে লাইন দুটোকে একসঙ্গে করে অ্যান্সারটি কমপ্লিট হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, MgO এর লুইস ডট গঠন দেখাও। তো এই যে এখানে MgO এর লুইস ডট গঠনটি দেখানো হলো। তো এখানে প্রশ্নের মধ্যে আমাদের ব্যাখ্যা করার কথা কোনো বলেনি, তো তাই এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আর যদি ওখানে ব্যাখ্যা করার কথা বলতো তাহলে ব্যাখ্যাটি করতে হতো, আর যদি তুমি ব্যাখ্যাটি করেও দিয়ে আসো কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন, সমযোজী যৌগগুলো জলে অদ্রাব্য হয় কেন? এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তী, ওলিয়াম কি? এই যে ওলিয়াম কাকে বলে দেওয়া হয়েছে। নেক্সট বলছে আয়রন পাইরাইটিস থেকে সালফার ডাই অক্সাইড কিভাবে তৈরি করবে? আয়রন পাইরাইটিস বা সালফারকেই বলা হয়ে থাকে, এবং সালফার ডাই অক্সাইড হচ্ছে SO2। এটা হচ্ছে স্পর্শ পদ্ধতির প্রথম ধাপটি আমাদের জিজ্ঞাসা করেছে। তো সালফার বা আয়রন পাইরাইটিস, একে আমরা অক্সিজেন যোগ করলে SO2 পেয়ে যাব। ওকে, তো এখানে এই হচ্ছে আমাদের অ্যান্সার, বা এর সঙ্গে আরও একটা বিক্রিয়া দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। 4FeS2 প্লাস 11O2, এখানে তৈরি হচ্ছে 2Fe2O3, তার সঙ্গে 8SO2। ওকে, তো প্রথম বিক্রিয়াটাই করো, নিচেরটা করতেও পারো না করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে গ্যালভানাইজেশান কি? এই যে গ্যালভানাইজেশান কি দেওয়া হলো, ওরই সঙ্গে বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? এই যে শুধু অ্যালুমিনিয়াম নয়, এই প্রশ্নের মধ্যে অ্যালুমিনিয়ামের পরিবর্তে Na, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো অ্যান্সারটি হয়ে যাবে এই যে ছোট্ট ছোট্ট 4 লাইন। নেক্সট পরবর্তী কোশ্চেন, সমাবয়তা কাকে বলে? এই যে সমাবয়তা কাকে বলে, এক লাইনের মধ্যেই অ্যান্সারটি রয়েছে। ওরই সঙ্গে বলছে উদাহরণ। তো সমাবয়তা দু রকমের হয়ে থাকে, গঠনগত আর হচ্ছে ত্রিমাত্রিক। তোমরা গঠনগতভাবে উদাহরণ দিতে পারো বা ত্রিমাত্রিকভাবে উদাহরণ দিতে পারো। এখানে এই গঠনগতভাবে দেওয়া হয়েছে, যেটা এই যে মাঝের এসব কিছু করার দরকার নেই, সমবায়তা কাকে বলে সংজ্ঞা, তার সঙ্গে এই একটা লাইন লিখে দিও, এটা হচ্ছে উদাহরণস্বরূপ। নেক্সট পরবর্তী, আচ্ছা ওরই সঙ্গে বলছে প্লাস্টিক কিভাবে পরিবেশকে দূষিত করে? এই যে অ্যান্সারটি, প্লাস্টিক কিভাবে পরিবেশ দূষণ করে। নেক্সট এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে দেখে নেব। 10.3 ATM চাপযুক্ত একটি অক্সিজেন সিলিন্ডার 1.1 ATM চাপযুক্ত
1/3 আয়তনের অক্সিজেন পূর্ণ সিলিন্ডারের সঙ্গে যোগ করলে গ্যাসের অন্তিম চাপ কত হবে? তো এখানে দুটো সিলিন্ডার, একটা ফার্স্ট সিলিন্ডার আর একটা দ্বিতীয় মানে সেকেন্ড সিলিন্ডার। তো আমরা ফার্স্ট সিলিন্ডারের আয়তন 1 লিটার ধরলাম এবং সেকেন্ড সিলিন্ডারের আয়তন বলেছে 1/3। ওকে, তাই আমরা একটি 1 এবং আর একটি 1/3 এত লিটার ধরলাম। কিভাবে ধরেছি আমাদের প্রশ্নেই বলা হয়েছে 1/3, তাই আমরা এটি করেছি। ওকে, তো ফার্স্ট সিলিন্ডারের জন্য এখানে প্রথম সিলিন্ডারেও অক্সিজেন রয়েছে এবং দ্বিতীয় সিলিন্ডারেও অক্সিজেন রয়েছে। তো ফার্স্ট সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের মোল ধরা হলো N1। ওকে, ঠিক দ্বিতীয় সিলিন্ডারে অক্সিজেন আছে, অক্সিজেন গ্যাসের মোল N2 ধরলাম। এখন আমরা প্রথম সিলিন্ডারের জন্য PV সমান nRT সমীকরণটি পুট করব। এটা হচ্ছে ফার্স্ট সিলিন্ডারের জন্য সমীকরণটা কি, যে PV সমান nRT। এখান থেকে আমরা এই n এর মানটিকে নির্ণয় করব, তাই n কে অপোজিটে আনলাম, পাচ্ছি কি PV/RT। ওকে, তো এই জিনিসটাই এখানে সমাধান করছি। n এর মান কি, N1 আমরা ধরেছি, n মানে তো মোল, আর আমরা ফার্স্ট সিলিন্ডারের জন্য n সমান N1 সমান P হচ্ছে কি, P হচ্ছে চাপ। ফার্স্ট সিলিন্ডারের জন্য চাপ বলে দেওয়া রয়েছে 10.3, তাই 10.3 পুট করলাম, এত ATM। ভি দেওয়া রয়েছে ফার্স্ট সিলিন্ডারের জন্য 1 লিটার, তাহলে এখানে 1 লিটার করলাম। নেক্সট পরে বলছে আর এর মান আমরা সবাই জানি 0.082 ATM ইন্টু লিটার ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ওকে, আর টি এর মান কিছু দেওয়া নেই, আমরা টি কেলভিন ধরে নেব। ওকে, এখানে উপরের ATM নিচের ATM কেটে গেল। আচ্ছা, এখানে একটা লিটার, উপরের লিটার নিচের লিটার কেটে গেল, এদিকের কেলভিন ইনভার্স কেটে গেল। এটা আমরা ক্যালকুলেশন করব। এই পয়েন্টকে তুললে আমরা নিচে 10 পেয়ে যাব, নিচের পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 1000 পেয়ে যাব। তো উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল। আর কাটাকাটি বলতে এটা যদি কাটাকাটি করা হয় 2 4 8, 2 1 2, 2 5 10, 0, আর বিশেষ কোনো কাটাকাটি যাচ্ছে না। তো উপরে আমরা পাচ্ছি 103 গুণিতক 50 বাই নিচে থাকছে 41, আর এককের মধ্যে থাকছে যে মোল ইনভার্স, আর এদিকের হচ্ছে টি। তো মোল ইনভার্সকে উপরে তুললে আমরা শুধু মোল পেয়ে যাব, আর নিচে একটা রয়েছে টি। ওকে, তো উপরে আমরা ক্যালকুলেশন করলে 103-এর সঙ্গে 50 গুণ করলে পাচ্ছি 5150 বাই 41। ওকে, তো এই 5150কে যদি আমরা 41 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব যে 125.6। তাই এটা আমি আর এখানে না লিখে সরাসরি করে দিচ্ছি যে 125.6। তারপরে এর সঙ্গে মোল ছিল, মোল থাকবে বাই নিচের টি, এত মোল। এটা হচ্ছে কিসের মান নির্ণয় হলো, N1 এর মান।
ওকে, এটা হচ্ছে ফার্স্ট সিলিন্ডারের জন্য আমরা ক্যালকুলেশন করলাম। ঠিক একই রকম আমরা দ্বিতীয় সিলিন্ডারের জন্য দেখে নেব, যে সেকেন্ড সিলিন্ডারের জন্য। তো সেকেন্ড সিলিন্ডারের জন্য একই রকমের সমীকরণ, পি ভি সমান এন আর টি। এখান থেকেও আমরা এন এর মান নির্ণয় করব, যে পি ভি বাই আর টি। তো দ্বিতীয় সিলিন্ডারে পি এর মান কত ছিল? যে 1.1 লিটার। ওকে, তো এই মানটি আমরা এখানে পুট করব, 1.1 লিটার নয়, এটিএম ছিল। ওকে, এত এটিএম ইন্টু ভি। ভি এর মান আমরা কি ধরেছিলাম? এই যে আয়তন 1.1/3 লিটার। তো এখানে 1/3 এত লিটার ইন্টু, আচ্ছা এদিকে আর ইন্টু দেওয়ার দরকার নেই, নিচে এবার আর এর মান কত? যে 0.082 লিটার ইন্টু এটিএম ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ওকে, আর টি এর মান টি কেলভিন ইন্টু, এখানেই করে দিচ্ছি টি কেলভিন। তো এবারে আমরা এককগুলোকে কেটে নেব। এটিএম কেটে গেল, উপরের লিটার নিচের লিটার কেটে গেল, এদিকের কেলভিন ইনভার্স কেটে গেল। উপরের দশমিক তুললে 10 হচ্ছে, এখানেই লিখে দিচ্ছি এই যে 10। নিচের দশমিক তুললে 1000 পাচ্ছি। উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, আর কাটার মতো কোনো কিছু নেই। আচ্ছা, কাটতে গেলে একটা কাটাকাটি যাচ্ছে, যে 2 দিয়ে দিলে 2 5 10, 0 2 4 8, 2 1 2, আর কোথাও কাটাকাটি যাবে না। এবারে 11-র সঙ্গে 50 গুণ করলে আমরা পেয়ে যাব যে 55, তার পিঠে একটি শূন্য, এত বাই এদিকে 41, এদিকে হচ্ছে 3। 41-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পাচ্ছি 3 1 3, 4 3 12, 1 2 3 ইন্টু, এখানে টি থাকবে, আর মোল ইনভার্স এটাকে উপরে তুলে দিলে মোল হয়ে যাবে। তাহলে এটা আমরা ভাগ করলে আমরা পেয়ে যাব যে 4.47 বাই নিচে টি ছিল, আর এদিকে একক মোল, এটা হচ্ছে N2, এদিকে হচ্ছে N2, কারণ N হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের জন্য আমরা N2 ধরেছিলাম। ওকে, এবারে দুটোকে একসঙ্গে যোগ করা হয়েছে। দুটি সিলিন্ডারকে যোগ করলে আয়তন হবে, যে প্রথমটির আয়তন কত ছিল? 1, প্লাস দ্বিতীয় সিলিন্ডারের আয়তন ছিল 1/3 এত লিটার। তাহলে এটি পাচ্ছি 3 প্লাস 1 এত লিটার সমান 4/3 লিটার। এটা হচ্ছে আয়তন নির্ণয় হলো। আর হচ্ছে মোল কত হবে? যে N1, প্রথমটার জন্য মোল ছিল N1, দ্বিতীয়টার জন্য মোল ছিল N2। ওকে, এই হচ্ছে টোটাল মোল সংখ্যা। আচ্ছা, এই মোল সংখ্যাটাকে এদিকে একটু লিখি, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যে মোট মোল সমান N1 প্লাস N2। তো N1 এর মান আমরা কি পেয়েছিলাম? 1 মিনিট দেখে নেব। এই যে 125.6 বাই টি। ওকে, তো এই মানটি আমরা এখানে পুট করব, 125.6 বাই টি। ওকে, আর দ্বিতীয় N2 এর মান 4.47 বাই টি। তো প্লাস 4.47
বাই টি। তো এখান থেকে আমরা 1/t কমন নিতে পারি, তাহলে পেয়ে যাচ্ছি 125.6 প্লাস 4.47। তাহলে আমরা পাচ্ছি 1/t ইন্টু 130.07। তো এটা হচ্ছে 130.07/t। ওকে, এন এর মান পেয়ে গেলাম। ঠিক আমরা দুটো সিলিন্ডারে যেমন নির্ণয় করেছিলাম, আয়তন বের করেছি, মোল সংখ্যা বের করেছি, তারপরে পিভি সমান এনআরটি সমীকরণে বসিয়ে দিয়েছি। ওকে, ঠিক এখানেও একই রকমের আমরা আয়তন করেছি, মোল করেছি, পিভি সমান এনআরটি সমীকরণে আমরা পুট করব। তো পিভি সমান এনআরটি এই সমীকরণটি পুট করলাম। এখান থেকে আমরা পি এর মান নির্ণয় করব, কারণ কেন আমাদের প্রশ্নে অন্তিম চাপ বলেছে যে তাহলে হবে এনআরটি বাই, এটা হচ্ছে ভি চলে আসবে ভাগ আকারে। তো এন এর মান কত আমরা এখানে একটু আগে নির্ণয় করেছিলাম, এত মোল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 130.07 130.07 টি, টি ছিল, ওকে, টি এত মোল ইন্টু আর এর মান কত 0.082 লিটার ইন্টু মোল ইনভার্স এটিএম ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এটা হচ্ছে আর এর মান। টি এর মান কত, ঠিক একই রকমের টি কেলভিন। তারপরে নিচে ভি এর মান, আয়তন কত হয়েছিল 4/3 লিটার। ওকে, 4/3, এই /3টাকে নিচে না দিয়ে উপরে তুলে দিচ্ছি, ওদিকে জায়গা নেই তাই এদিকে করে দিচ্ছি, এত এখানে লিটার। এবারে আমরা ক্যালকুলেশন করব। তো তার পূর্বে আমরা এককগুলোকে আগে ক্যালকুলেশন করে নেব। এদিকে লিটার, এদিকে লিটার কেটে গেল, এদিকের মোল ইনভার্স কেটে গেল, এদিকের কেলভিন ইনভার্স কেটে গেল। ওকে, তো এরপরে নেক্সট কাজ দশমিকগুলোকে তুলে নেওয়া। এদিকের উপরে দশমিক তুললে নিচে 100 পাচ্ছি, এদিকের দশমিক তুললে নিচে 1000 পেয়ে যাচ্ছি। ওকে, পরবর্তী কাজ এদিকে টি কেটে গেল, আর কি কি কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 4 8, 2 1 2, আর 2 দিয়ে বিশেষ কোনো কাটাকাটি যাচ্ছে না, যা কাটাকাটি হওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা লিখতে পারি 3 ইন্টু 130 আচ্ছা এখানে আর দশমিক তো হবে না, 07 ইন্টু 41 বাই নিচে 2 ইন্টু এখানে 2 এখানে 3, তাহলে 3 2 5, একের পিঠে 1 2 3 4 5টা শূন্য দিয়ে দিলাম। তো আর একটা একক থেকে গিয়েছিল এটিএম। আচ্ছা এখানে এটিএম ইনভার্স দেওয়া হয়ে গেছে, কারণ এটিএম এর মাথাতে ইনভার্স হবে না, কেবলমাত্র মোল এবং কেলভিনের মাথাতে ইনভার্স আসবে। তাহলে এত এটিএম। তো উপরের 3 ইন্টু 13007 ইন্টু 41 গুণ করলে আমরা পেয়ে যাব 1599861। ওকে, বাই 2 ইন্টু একের পিঠে 5টা শূন্য, এত এটিএম। তো এই উপরের সংখ্যাটিকে 2 দিয়ে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 15998। আচ্ছা আবারও সেই সংখ্যাটাকেই লিখে দিচ্ছি। তো একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 799 হচ্ছে 99930.5। ওকে, তো নিচে যেহেতু 5টা শূন্য রয়েছে, এই পয়েন্টের পরে 5টা সংখ্যার পরে চলে আসবে 1
2 3 4 5, তাহলে দশমিকটা আসছে যে 7.9 কাছে। ওকে, তাহলে আমরা সরাসরি জায়গাটা শর্ট থাকার জন্য সরাসরি এখানে একবারে দশমিকটা বসিয়ে দিচ্ছি 7.9। ওকে, এত এটিএম, বা আমরা এত বড় সংখ্যা রাখতে পারি, কোনো সমস্যা নেই, শর্টভাবে লিখতে পারি 7.99 এটিএম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ম্যাথটা বিশেষ একটা জটিল ছিল না, বুঝতে পারলে খুবই সহজ সরল ব্যাপার। যথারীতি টাইম নিয়ে তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো সমস্যা বা ত্রুটি থেকে থাকে তোমাদের, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে? আচ্ছা, এখানে আমাদের যে কোশ্চেনটি রয়েছে, যতটা সম্ভবত আমার মতে এই প্রথমের কোশ্চেনটি একটু ভুল দেওয়া রয়েছে, কারণ এখানে বলছে 1 গ্রাম এমজি নমুনাতে এমজি ও অবিশুদ্ধি রয়েছে। তো এমজি ও অবিশুদ্ধি রয়েছে, এটা ঠিক এমজি নমুনার মধ্যে আবার, তো যতটা সম্ভবত এই ম্যাথটি ভুল রয়েছে। তো এটাকে ক্যান্সেল করে আমরা পরবর্তী ম্যাথের দিকে এগিয়ে যাচ্ছি। তো পরবর্তী ম্যাথ কি বলছে? CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO3 এবং H2O উৎপন্ন হয়। তো বিক্রিয়াটি আগে আমরা করে নিই, যে CaCO3 এখানে বলছে যে HClকে যোগ করতে হবে। HClকে যোগ করলে আমরা CaCl2 প্লাস CO2 এবং তার সঙ্গে H2O পাচ্ছি। এটা হচ্ছে বিক্রিয়া। ব্যালেন্স করার জন্য এখানে 2 দিয়ে দিলাম। এই ম্যাথটি আগেও তোমাদের প্র্যাকটিস সেটগুলো যে চলছিল ওখানে এই ম্যাথটি ছিল, ওখানেও করে দেওয়া রয়েছে। যারা দেখেছো ভালো, তারা নিজেরা চেষ্টা করবে করার, না হলে যারা দেখোনি এই ম্যাথটি আরও একবার এখানে করে দিচ্ছি, দেখে নাও। তারপরে বলছে 50 গ্রাম CaCO3 থেকে 5.5 গ্রাম CaCl2, 2 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl লাগবে। ওকে, তো এখানে যেহেতু প্রত্যেকটা গ্রামে দেওয়া রয়েছে, তাই আমরা এই বিক্রিয়ার মধ্যেও প্রত্যেকটার আণবিক ভর গ্রামে প্রকাশ করব। Ca এর আণবিক ভর হয় 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর 16, 3টিও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 16 প্লাস 12 প্লাস 40 প্লাস 12 প্লাস 16 3 48 সমান এটা হয়ে থাকে 100 গ্রাম। নেক্সট এদিকে 2H এর 1 প্লাস Cl এর 35.5, তো এটা যোগ করলে 2 ইন্টু 36.5 অর্থাৎ 73 এত গ্রাম। নেক্সট CaCl2, C এর জন্য 40, Cl এর জন্য 35.5 ইন্টু 2, কারণ দুটি Cl রয়েছে, তাহলে 40 ইন্টু 35.5 ইন্টু 2 করলে 71। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখানে এটা তো যোগ হবে, কারণ এখানে দুটো পাশাপাশি রয়েছে, এটা হচ্ছে যোগ হচ্ছে, তো যোগ করলে আমরা পেয়ে যাব 111 গ্রাম। নেক্সট পরবর্তী CO2, C এর জন্য 12 প্লাস O এর 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 12 প্লাস 16 দুগুণে 32, এটা তাহলে টোটাল হচ্ছে 44 গ্রাম। নেক্সট H2O, H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর জন্য 16, 1 2 2 প্লাস 16 অর্থাৎ 16 দুগুণে 16 প্লাস 2 করলে গুণ করে দিয়েছিলাম এক্ষুনি, তো এটা হচ্ছে যোগ করতে হবে যে 18 গ্রাম। এবারে আমরা নেক্সট পরবর্তী পেজে একটু কীভাবে ভাষাটা লিখি সেটা একটু দেখে নাও। ভাষাটা কিছু নয়, আমাদের এখানে যেটি রয়েছে সেটাকেই একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করছি আমাদের সলিউশনটি আনবার জন্য। তো লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে 111 গ্রাম
CaCl2, 44 গ্রাম CO2, 18 গ্রাম H2O উৎপন্ন করতে 73 গ্রাম HCl প্রয়োজন। ওকে, তো আমাদের বিক্রিয়াতে কত গ্রাম CaCO3 রয়েছে বা বিক্রিয়াটি যেটা হয়েছে সেটাই আমরা করেছি। তো আমাদের প্রশ্নে যেটা বলছে 50 গ্রাম CaCO3 এর জন্য, তাহলে 50 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম CaCl2 বের করতে বলছে? 55.5 গ্রাম CaCl2 এবং 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন। কিভাবে নির্ণয় করব? যে 73/2 কিভাবে করলাম সেটা একটু দেখো। 50-এর সঙ্গে 2 গুণ, দেখো সব 2-এর মধ্যে সম্পর্ক। ওকে, সব কিছু 2-এর মধ্যে সম্পর্ক। 50-কে 2 দিয়ে গুণ করো 100 পাচ্ছ, 111-কে গুণ করো এই 55.5 পাচ্ছ, 55.5 বলছি, এই 55.5-কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছ 111, 22-কে 2 দিয়ে গুণ করলে 44, 9-কে 2 দিয়ে গুণ করলে 18। ওকে, এই কারণে আমরা এই 73-কে 2 দিয়ে ভাগ করেছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 36.5 গ্রাম HCl প্রয়োজন। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে তা সহজে গলে যায় না কেন? এই যে 2 লাইনের মধ্যে অ্যান্সারটি রয়েছে। নেক্সট, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? 3টি বিষয় কি কি? উষ্ণতার পরিবর্তন, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও সময়। তো তোমাদের এখানে এই প্রশ্নটির অ্যান্সার 2 নাম্বার দেওয়া রয়েছে, তাই একটু লেন্দিভাবে একটু ব্যাখ্যা করে দেওয়া হলো। নেক্সট, দ্বিধাতব পাত কি? এই যে দ্বিধাতব পাত কি দেওয়া হলো, এর ব্যবহার, এই যে ব্যবহার বলছে লোহার সেতু তৈরির সময় সেতুর উপর প্রান্ত কংক্রিট এবং ইট দিয়ে দৃঢ়ভাবে গেঁথে দেওয়া হয় না কেন? তো কেন হয় না, তার অ্যান্সারটি লোহা উষ্ণতা পরিবর্তনে লোহার তাপীয় প্রসারণ ঘটে, তাই এর ওপর কংক্রিট বা ইটের দৃঢ়ভাবে গাঁথনি দেওয়া হয় না। নেক্সট পরবর্তী কোশ্চেন, গাড়ির সার্চলাইটে কোন দর্পণ ব্যবহার হয় ও কেন? সার্চলাইট বলতে ওই হেডলাইটের কথাই বলছে। অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? চিত্রসহ দেওয়া হলো। নেক্সট, গোলীয় দর্পণ দ্বারা বিবর্ধন বলতে কি বোঝো? যে গোলীয় দর্পণ ব্যবহার করে কোনো বস্তুর প্রতিবিম্ব বড় করে দেখানোকে বিবর্ধন বলে। নেক্সট পরবর্তী বলছে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। লেন্সের সামনে কোথায় একটি বস্তু রাখলে বিবর্ধিত সদ্বিম্ব, এটা হচ্ছে সদ্বিম্ব হবে, টাইপিং মিস্টেক হয়েছে, সদ্বিম্ব হয়? তো 1 নম্বরের
কোশ্চেনের অ্যান্সারটি হবে এফ থেকে 2f দূরত্বে রাখলে বিবর্ধিত সদ্বিম্ব হবে। অর্থাৎ এখানে এফ এর মান মানে ফোকাসের মান দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার থেকে 2f মানে 2 ইন্টু এফ করলে 10 অর্থাৎ 20 সেন্টিমিটার। সরাসরি লেখা যায় যে 20 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। নেক্সট, খর্বাকার সদ্বিম্ব। দ্বিতীয়টির জন্য খর্বাকার সদ্বিম্ব বস্তু পাওয়ার জন্য বস্তুকে অসীম দূরত্বে অবস্থিত বা বস্তু লেন্স থেকে 2f বা 10 সেন্টিমিটার অপেক্ষা বেশি দূরত্বে অবস্থিত হলে বস্তুটি খর্বাকার সদ্বিম্ব গঠন হবে। নেক্সট, তৃতীয় নম্বর কি বলছে? সমান উচ্চতায় সদ্বিম্ব। সমান উচ্চতার সদ্বিম্ব পাওয়ার জন্য বস্তুকে লেন্স থেকে 2f বা 20 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত হতে হবে। নেক্সট, পরে বলছে 4 বিবর্ধিত অসদ্বিম্ব। বিবর্ধিত অসদ্বিম্ব পাওয়ার জন্য বস্তু লেন্সের ফোকাসের মধ্যে অবস্থিত হতে হবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, উত্তল লেন্স ক্ষেত্রে কখন বিবর্ধনের মান 1 অপেক্ষা কম 1 অপেক্ষা বেশি হয়? এই যে অ্যান্সারটি। নেক্সট, পরবর্তী, একই প্রকার দুটি তারের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যথাক্রমে 1 মিনিট ও 8 মিনিট, আচ্ছা 8 নয়, এটা 5 মিনিট ধরে পাঠানো হলো। দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের উৎপন্ন তাপের কত গুণ? ধরলাম ফার্স্ট এবং সেকেন্ড, দুটোর মধ্যে তড়িৎ প্রবাহ সমান, এখানেও আই এখানেও আই, সময়টা আলাদা, t1 সমান 1 এবং এখানে t2 সমান 5। বলছে কত তাপ উৎপন্ন হবে? h1 সমান জিজ্ঞাসা চিহ্ন, h2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো থিওরিতে আমরা জুলের সূত্র পড়েছি, সেখানে এইচ এর সমীকরণ হয়ে থাকে আই স্কয়ার আর টি, এবং দ্বিতীয় ক্ষেত্রেও একই সমীকরণ আই স্কয়ার আর টি। প্রথমেই দেওয়া রয়েছে একই প্রকার দুটি তার দুটি একই হওয়ার জন্য এদের রোধও সমান হবে। এখানে লিখে দিচ্ছি তার দুটি একই হওয়ার জন্য রোধ সমান হবে। তাহলে রোধ সমান যেহেতু কোনো অসুবিধা নেই। নেক্সট, পরবর্তীতে বলছে যে টি এর মানটা বসাতে পারি যে আই স্কয়ার আর, ফার্স্টের জন্য টি এর মান 1
এবং দ্বিতীয় ক্ষেত্রে টি এর মান 5। এটা কত গুণ সেটা নির্ণয় করার জন্য দুইজনকে অনুপাত করতে হবে, H1 অনুপাত H2। H1 এর মান I স্কয়ার R1 অনুপাত I স্কয়ার R5। I স্কয়ার কেটে গেল, আর কেটে গেল, তাহলে থাকছে 1 অনুপাত 5। অর্থাৎ অতএব দিয়ে লিখে দিও দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের উৎপন্ন তাপের 5 গুণ হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট বলছে একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি? এই যে নেক্সট, একটি বাড়িতে একটি 80 ওয়াটের বাতি, এইসব অঙ্কে মোট ওয়াট আগে নির্ণয় করতে হবে, মোট ওয়াট ডাব্লু। বলছে একটি 80 ওয়াট 1 ইন্টু 80 প্লাস 5টি 80 ওয়াটের পাখা 5 ইন্টু 80 প্লাস একটি 80 ওয়াটের টিভি 1 ইন্টু 80। তাহলে এটা গুণ করলে পাচ্ছি বা ক্যালকুলেশন করলে 80 প্লাস 8 5 40, তার সঙ্গে একটা 0 সমান, এটি হচ্ছে প্লাস 80। তো এটা যোগ করলে হয়ে যাচ্ছে 880 ওয়াট। আচ্ছা, এটা 880 হবে না, এটা যোগ করলে 400, 8 দুগুণে 16 হচ্ছে, মানে 560 ওয়াট। কিন্তু আমাদের প্রশ্নে এখানে একটি নয়, আমরা যে প্রশ্নটিকে তুলে ধরছি সেখানে দেওয়া রয়েছে 10টি 40 ওয়াটের বাতি, 10টি 40 ওয়াটের বাতি আছে। এখানে একটু চেঞ্জ করে নিই, 10 তার সঙ্গে 40, তো এটা তাহলে হচ্ছে যে 400, তাহলে 4 4 800, 880, এটাই ক্যান্সেল করে 880 ওয়াট। মোট সময় কত হচ্ছে? 6 ঘন্টা করে 30 দিনের মাস, তাহলে মোট সময় টি সমান 6 ঘন্টা 30, 6 3 18, তার সঙ্গে 0, 180 ওয়াট মানে ঘন্টা, এটি হচ্ছে ঘন্টা করো। বলছে বিওটি এককে নির্ণয় করতে বলছে, তো বিওটি এর সমীকরণ ডাব্লু সমান এইচ বাই 1000, ডাব্লু এর মান 880 ইন্টু এইচ এর মান 180 বাই 1000, উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল, 88 ইন্টু 18 করলে 1584, নিচে একটা শূন্য তাই একটা সংখ্যার পরে দশমিক, এত ইউনিট, এটি অ্যান্সার। নেক্সট বলছে একটি ঋজু তারের মধ্য দিয়ে নিচ থেকে ওপরের দিকে তড়িৎ প্রবাহ হলে চৌম্বক বলরেখাগুলি অঙ্কন করো। এই যে চৌম্বক বলরেখা অঙ্কন, তো এটা 2 নাম্বার থাকার জন্য একটু থিওরিটিভাবে ব্যাখ্যা করতে হবে, তাই করা হয়েছে। নেক্সট ওরই সঙ্গে বলছে যে ঘড়ি সূত্র কি? এই যে ঘড়ি সূত্র কি? এই যে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট নিউক্লিয়ার সংযোজন ও নিউক্লিয়ার বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। এই যে সংযোজন এবং বিভাজনের পার্থক্য। পরবর্তী কোশ্চেন বলছে উদাহরণসহ ডোবেনিয়ারের তয়ি সূত্রটি লেখো। এই যে উদাহরণ ছকের মাধ্যমে এবং তার সূত্রটি দেওয়া হলো। মোজলের পরীক্ষার সিদ্ধান্ত লিখতে বলছে, এই যে সিদ্ধান্ত। ওরই সঙ্গে বলছে চারকোজেন ও হ্যালোজেন মৌল কাদের বলে ও কেন? তো এটা দেখে নেব। এই যে চারকোজেন মৌল কাদের এবং কেন বলে, হ্যালোজেন মৌল কাদের এবং কেন বলে, এই দুটো ছোট ছোট পিকচারগুলো তুলে দিও। নেক্সট সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করো। এই যে আলোচনা করা হলো। নেক্সট বলছে তৈলচিত্রে সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? এই যে কালো হয়ে যায় কেন বলছে
রেসিং কার এর টায়ারে কেন সাধারণ বায়ুর পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়? এই যে নেক্সট বায়োপল, বায়োপল কি? এই যে বায়োপল কি দেওয়া হলো। রেকটিফায়ার স্পিরিট কি? এবং ওর সঙ্গে বলছে এলপিজি গন্ধযুক্ত হয় কেন? যে মিথাইল মার্কেপটনের কারণে। এই রেকটিফায়ার স্পিরিট কি? এটা নেক্সট পেজে রয়েছে, রেকটিফায়ার স্পিরিট কি। নেক্সট বলছে ইথাইল অ্যালকোহল জৈব যৌগ হলেও জলে দ্রাব কেন? এই যে অ্যান্সারটি। নেক্সট ডিনেচার স্পিরিট ও পাওয়ার অ্যালকোহল কাকে বলে? এই যে ডিনেচার স্পিরিট বা একে মিথেলেটেড স্পিরিটও বলা হয়ে থাকে। আর পাওয়ার অ্যালকোহল, এই যে পাওয়ার অ্যালকোহল এখানে তুলে ধরা হলো। ওকে, তো আজকে আমাদের এই পার্ট 2 এর মধ্যে যে কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, আমি অবশ্যই তার সলিউশন নিয়ে আসব। আর যেটা তোমাদের আগেও বলেছি, তোমরা যদি কোনো টেস্ট পেপার নিয়ে থাকো, যদি সলিউশন পেতে চাও, তাহলে তোমরা পিডিএফটি করে আমাকে টেলিগ্রামে মেসেজ করে দিতে পারো বা আমাকে পাঠিয়ে দিতে পারো। অবশ্যই আমি তার সলিউশনগুলো তোমাদের জন্য তুলে আনবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। তো তার আগে আরেকটা ছোট্ট খবর, যারা নতুন তাদের জন্য, যারা পুরানো তারা জানোই, এই পার্ট 2 এর মধ্যে যে ফাইনাল পিডিএফটি রেডি হয়েছে, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে ঠিক ওই টেলিগ্রাম চ্যানেলেই যেখানে জয়েন্ট হতে বলেছি লিঙ্কের মাধ্যমে, যে লিঙ্কটি তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে দেখতে পারো। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে এখানে রাখছি।